নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন সত্তরের কথা 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম এর পুরোধা নেতৃত্ব তথা বিশিষ্ট শিক্ষাবিদ, রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত অমরেন্দ্র শর্মার স্মরণ সভা পালন করা হলো শুক্রবার বিকেল 4টায় ধর্মনগর বিবেকানন্দ ভবনে। সিপিআইএম এর বিভিন্ন নেতৃত্বদের সাথে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ দে। শাসক দলের পুরোধা নেতৃত্ব তথা রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত অমরেন্দ্র শর্মার স্মরণ সভা পালন করা হলো শুক্রবার বিবেকানন্দ ভবনে। শ্রদ্ধেয় অমরেন্দ্র শর্মার এই স্মরণ সভায় সিপিআইএম কর্মী সমর্থকদের সাথে সাথে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিকবিদরাও। বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিদ্যাসাগর পুরস্কার প্রাপ্ত প্রয়াত অমরেন্দ্র শর্মার স্মরণ সভায় সভাপতিত্ব করেন রাজ্যের অপর আরেক বিদ্যাসাগর পুরস্কার প্রাপ্ত শিক্ষক গোলগোপাল ব্যানার্জি। এছাড়াও ছিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব হাসি রানী ভট্টাচার্য, ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে। অষ্টম শ্রেণীতে পড়ি, আমি বৃত্তিহারা হই। উনিশশো 98 ইংরেজিতে পারিবারিক কারণেই মনের অজান্তেই তাকে অভিভাবক হিসেবে পেয়ে গিয়েছিলাম শ্রদ্ধেয় অমরেন্দ্র শর্মাকে। স্বভাবতই চটজলদি কিছু বর্ণনা করা একটা কঠিন। ব্যক্তিগতভাবে তার সঙ্গে পরিচয় আমার খুব কাছে থেকে বলতে গেলে 1983 ইংরেজিতে করে তাকে জানার সুযোগ আমার হয়েছে। বলতে দ্বিধা নেই, খুব ছোট্ট বয়সে শ্রদ্ধেয় অমরেন্দ্র শর্মা যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন, আমি তাতে অনুরক্ত ছিলাম। সেই ক্লাস 8-এ থাকা অবস্থায় 1980 সনে চুনের মাতৃবাদী দাঙ্গা, তার বিরুদ্ধে গোটা ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় মানুষের যে কর্মসূচি কর্মকাণ্ড, তাতে যুক্ত থাকার মধ্য দিয়েই এই আন্দোলনে আমি যুক্ত হয়ে পড়েছিলাম। যেখান থেকে মানুষ সিলেটি ক্যাম্প বলে জানেন, পানিসাগর এবং মুক্তাকালীর মধ্যবর্তী জায়গা, সেখানে রাত্রিবেলা আমি ক্লাস 11 শ্রেণীর ছাত্র, যে গাড়িতে করে তৎকালীন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক শ্রদ্ধেয় শ্রী মাখন দত্ত কিছু কাজ আমাকে দিয়ে কাঞ্চনপুর পাঠিয়েছিলেন। ফেরার পথে আমাদের গাড়িটা বিকল হয়ে যায়। রাত্র তখন 8টার উপর বাজে। গাড়িতে আমি আর গাড়ির যিনি চালক ধর্মনগর শিববাড়ি এলাকার বাসিন্দা শ্রীরঞ্জিত, তার উপাধিটা আমার। এছাড়াও এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্তমান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ। ছিলেন রাজনীতিবিদ, একাধারে ছিলেন সংস্কৃতি পরায়ণ, কাজে বিশাল জ্ঞানের ভাণ্ডার। আমি যখন রাজনীতির লাইনে আসি 1993 ইংরেজি সনে, তখন থেকে ওনার সান্নিধ্য পেয়েছি, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। আমি ওনার সরাসরি স্টুডেন্ট তো ছিলাম না, কারণ আমি তৃতীয় স্কুলে পড়াশোনা করেছি। কিন্তু আমাদের এখন যে বক্তব্য রেখে গেলেন অভিজিৎ দেব, উনি একটা বলেছেন ওনাকে স্যার বলে সবাই। আমি দেখা হওয়ার পর থেকে ওনাকে স্যার বলে আমিও সম্বোধন করতাম। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্তর খুঁজে 24 ঘন্টা। বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পুরোপুরি পাল্টে গেল। বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে আগরতলা শহর ও শহর সংলগ্ন এলাকা জলে ভাসমান। এবার রাজ্যবাসী দেখল বিগত 10 বছর পুর নিগমের উন্নয়নের রূপরেখা। সারা আগরতলা শহর জলে ভাসমান। নামানো হলো এসডিআর, টিএসআর, এনডিআরএফ দল। মানুষকে আশ্রয় নিতে হচ্ছে সংস্থার ক্লাবগুলিতে ও স্কুলগুলিতে।
ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেন, মানে এই যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রথম এরকম কয়টা ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, কয়টা ওয়ার্ডে? 6টা ওয়ার্ডে। কয়টা ওয়ার্ডে? 6টা ওয়ার্ডে। এত মানে এই 6টা দিয়ে কি কভার করা যাবে কি মনে হয়? না, 6টা দিয়ে শুধু টোটাল আগরতলাটা কভার করব। 6টা দিয়ে কি কভার করা যায়? কভার করা যাবে। টিএসআর হইতাছে, এনডিআরএফ হইতাছে, ঠিক আছে? টিএসআর 3টা ব্যাটালিয়ন, এনডিআরএফ হইতাছে, ওবিএম মেশিন হইতাছে সব। আপনারা কিন্তু বেশি এইচডিআর আছে। এরকম পরিস্থিতি কিরকম মনে করেন? আরো মানে কিরকম দরকার? আরো আছে, মোহনপুর আছে, জিরানিয়া আছে, টোটাল তারও তৈরি আছে, লাগলে ইনফর্ম করবো লগালগ। মানে জলটা কি মানে সঠিকভাবে ছাড়া হইতেছে না, তার কারণে কিন্তু জমতেছে না। আগরতলায় জমতেছে, ঠিক আছে? টোটাল উপর থেকে আগরতলায় জমতেছে। বিগত 1977-এর পর প্রথম বৃষ্টির এই অবস্থা। গাড়ি থেকে শরণার্থী হয়ে আছেন, সেই জিনিসটা কি চোখে দেখছেন? ভালো না, রাজ্য পুর নিগমের বাজেট পরিকল্পনায় প্রত্যেক বছর বন্যা কবলিত এলাকাগুলির জন্য আলাদাভাবে ফান্ড দেওয়া হয়, কিন্তু বর্তমান অবস্থা দেখলে আগরতলাবাসী পুরোপুরিভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না পুর নিগম থেকে। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। পুর নিগমের ব্যর্থতার কারণে নাকাল রাজ্যবাসী সহ কাটাখাল নদী সংলগ্ন বাড়িঘরগুলি। মাঝরাতে ভারী বর্ষণে জলস্ফীতি দেখা দেয় কাটাখাল নদীতে। জলের তলে ভাসমান বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর। বৃহস্পতিবার মাঝরাত থেকে আগরতলায় ভারী বর্ষণের ফলে আগরতলা শহর সহ কাটাখালের জলের স্ফীতি দেখা দেয়। নদী সংলগ্ন বাড়িগুলি জলের তলায়, সেই সাথে শহরের বিভিন্ন জায়গায় জলের কারণে অনেক অসুবিধায় ভুগতে হচ্ছে সাধারণ জনগণকে। পুর নিগমের সুষ্ঠু পরিকল্পনার অভাবের কারণেই শহরের জল উপচে উঠছে। পুর নিগমের ড্রেন থেকে শুরু করে রাস্তার কাজের খামখেয়ালিপনার শিকার জনগণ। বিগত বহু বছর পরে এরকম বর্ষা, আর তার কারণে জলের তলে তলিয়ে গেল বাড়িঘর থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তাগুলো জনগণের চলাফেরার অযোগ্য হয়ে রয়েছে। আগরতলা শহরে মোট 12টি মেশিন জল নিষ্কাশনের জন্য থাকলেও সঠিকভাবে কতটা কাজ করছে তা এখনো পুর নিগমের জানা নেই। তার কারণেই এই দুর্দশার শিকার রাজ্যের লোকজন। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে নিয়েছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। সৌন্দর্য চেতনা কালের বিবর্তনে উৎকর্ষিত। আগামী 12ই আগস্ট 2017 ইংরেজি শনিবার ধর্মনগরের ফ্রান্স জোন সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির শুভ আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকবে রক্তদান শিবির। আপনাদের সবান্ধব উপস্থিতিতে ফ্রান্স জোনের উন্মাদনা চেতনাময় হয়ে উঠুক, এই কামনায় ফ্রান্স জোন সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। রক্তদানের স্থান কালীদিঘির উত্তর পাড়ে, শনিবার সকাল 11টায়। সারা ত্রিপুরায় ঘূর্ণিঝড় প্রবল, তাই ঝড়ের প্রভাব থেকে বাঁচতে রেডিও, টিভি ও পত্রপত্রিকায় ঝড়ের সতর্কবার্তা পেলেই নিরাপদ আশ্রয়ে যান। বাড়ির দুর্বল অংশ মেরামত করিয়ে রাখুন, জরুরি জিনিসপত্র নিরাপদ করুন, গাছের ডালপালা ছাটিয়ে দেবেন। ঝড়ের সময় ঘরের দরজা, জানালা, বৈদ্যুতিন ব্যবস্থা, রান্নার গ্যাস বন্ধ রাখুন। সবাই শান্ত থাকবেন। সতর্কবার্তায় নিজে সাবধান হন, প্রতিবেশীকেও সতর্ক করুন। রাজ্য সরকারের রাজস্ব দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না।
সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ফিরে এলাম বিরতির পর। 2018 বিধানসভাকে কেন্দ্র করে বিজেপি দলের আবার এক সাফল্য। বৃহস্পতিবার বিশালগড় মহকুমার লালসিং মুড়া বাজারস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এক সভায় 70টি পরিবারের মোট 200 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। বিরোধী পরিবার থেকে 70 পরিবারের 200 জন ভোটার যোগ দিল বিজেপিতে। তার মধ্যে রাজ্য কংগ্রেস নেতৃত্ব মধুসূদন দেবনাথ, রাঙ্গাপানিয়া পঞ্চায়েত প্রধান শচীন্দ্রলাল, সিপিআইএম এর ব্রাঞ্চ সদস্য স্বপন দেবনাথ, মেম্বার রঞ্জিত দেবনাথ ও তৃণমূলের নেতা নির্মল দেবনাথ সহ অন্যান্যরা। 2018 বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপি দলে যোগদান করছে কর্মী সমর্থকরা। বিগত 25 বৎসর বাম শাসনে বিরোধী দল হিসেবে বিজেপি কিছুদিনের মধ্যে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যগুলি বিজেপির দখলে একমাত্র ত্রিপুরা ছাড়া। 2018 বিধানসভা নির্বাচনে ত্রিপুরাকে চাইছে কেন্দ্রীয় সরকার। লালসিং মুড়া বাজারস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এক সভায় 200 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। অনেক বছর যাবৎ সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। এবং রামসারা পঞ্চায়েতের মধ্যে বামপন্থী দলের মধ্যে আর কোনো অবশিষ্ট নেই, শুধু তাদের নির্বাচিত যারা সদস্য আছে তারাই রয়ে গেছে। বাকি যারা ছিলেন ভোটার, বামপন্থী ভোটার, এখন আর অবশিষ্ট বলে কেউ নেই। আজকে সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ফেলেছে, যার প্রমাণ রেখেছেন আজকে আমাদের প্রাক্তন সেই প্রধান, বামপন্থীদের প্রধান সেই শচীন্দ্র পাল মহোদয়, তিনি আমাদের পার্টিতে যোগদান করেছেন। ব্রাঞ্চ সেক্রেটারি স্বপন দেবনাথ আমাদের পার্টিতে যোগদান করেছেন এবং নির্বাচিত 2 জন পঞ্চায়েতের 3 জন সদস্য এবং সদস্য রয়ে গেছেন, তারাও আমাদের পার্টিতে যোগদান করেছেন। অতএব আমরা নিশ্চিত হয়ে গেছি এই চরিলাম বিধানসভা কেন্দ্রের মধ্যে আমার রামছড়া এবং লালসিংগুড়া এই 2টা পঞ্চায়েতের মধ্যে আজকে বামপন্থীদের পক্ষে তাদের নির্বাচিত যে কয়েকজন সদস্য আছে তারা ছাড়া আর অবশিষ্ট কেউ রইল না। অতএব আমরা এটা আজকে থেকে ঘোষণা করতে পারি চরিলাম বিধানসভা কেন্দ্রে আগামী দিনে যে অবশিষ্ট পঞ্চায়েতগুলো রয়ে গেছে সেগুলোতে এই পরিস্থিতি তৈরি হবে এবং এটা নিশ্চিত হয়ে গেছে 2018 নির্বাচনে চরিলাম বিধানসভা থেকে বামফ্রন্ট মুছে যাবে এবং ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি বিধানসভায় প্রবেশ করবে। এটুকুই আমাদের আজকের। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চারিপাড়া গ্রাম পঞ্চায়েত ডেপুটেশনে মিলিত হন। বিগত অনেক বছর যাবৎ সিপিআইএম এর গ্রাম পঞ্চায়েত বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে আসছেন, তারই প্রতিবাদে সচিবের নিকট ডেপুটেশন। বিগত অনেক বছর যাবৎ চারিপাড়া গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এর দখলে। চারিপাড়া বেনিফিশিয়ারিদেরকে তাদের ন্যায্য জিনিস জনগণকে সঠিকভাবে প্রদান না করে সিপিআইএম এর কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়। এলাকার প্রকৃত বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে চলছেন সিপিআইএম। চারিপাড়া লোকের ওইসব সমস্যা নিয়ে বিগত দিনে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি মণ্ডল সভাপতি কিঙ্কর মণ্ডল সহ ডেপুটেশনে মিলিত হন। আসলে চারিপাড়া গ্রাম পঞ্চায়েতে
দীর্ঘদিন যাবৎ সিপিএমের দ্বারা পরিচালিত এই পঞ্চায়েত প্রকল্প মানুষকে বঞ্চিত করে তারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে শুরু করে দিয়েছেন এবং এই এলাকার প্রকৃত মানুষ যারা বেনিফিশিয়ারি তাদেরকে বঞ্চিত করে সমস্ত কমরেড এবং লিডারদের বাড়িতে তারা দিয়ে দিচ্ছে। তারই প্রতিবাদে চারিপাড়া গ্রাম পঞ্চায়েত কমিটি তথা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমরা গতদিন পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি, কিন্তু আমরা যে সকল বেনিফিশিয়ারিকে কি দেওয়া হয়েছে তার তালিকা আমরা চেয়েছিলাম, উনি তালিকা দিতে ব্যর্থ হয়েছেন, তালিকা দিতে পারেননি। বলেছেন যে এই এলাকার কমরেড এবং প্রধান নাকি সমস্ত তালিকার ব্যাপার জানে, সচিব উনি গভর্নমেন্ট সরকারি কর্মচারী হিসাবে ওনার কাছে কোনো তালিকা নেই। আমরা বলে দিয়েছি যে 3 দিন পরে আমরা আপনার কাছে আসব। পরবর্তী সময়ে তিনি আমাদের কাছ থেকে 10 দিনের সময় নিয়েছেন, আমরা 10 দিনের সময় ওনাকে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয়বার ওনার কাছে আমরা তালিকা আনতে যাচ্ছি, দেখি উনি কতটুকু আমাদেরকে সন্তুষ্ট করতে পারেন। যদি প্রকৃত বেনিফিশিয়ারির নামের তালিকা আমাদেরকে না দিতে পারে তাহলে আজকে আমরা সচিবকে ঘেরাও করে রেখে দেব। প্রকৃতপক্ষে রাজ্যে অনেক বছর ধরে বামফ্রন্ট সরকার রাজত্ব কায়েম করে চলছে। প্রকৃত বিরোধী প্রার্থী নেই তার কারণে বর্তমানে রাজ্যে সিপিআইএমের বিরোধী বিজেপি, রাজ্যের জনগণের মধ্যে বিজেপি হাওয়া বইছে। তার কারণে প্রকৃত চাহিদার জন্য বিজেপি বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়ে সাফল্য পাচ্ছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আবারও এক বড়সড় সাফল্য পানিসাগর থানার। বৃহস্পতিবার 10 চাকার এক গাড়িকে আটক করে উদ্ধার করল 15 লক্ষাধিক টাকার গাঁজা। সাব ইন্সপেক্টর রাজু বৈদ্যের নেতৃত্বে হলো এই গাঁজা বিরোধী অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6টা 30 মিনিট নাগাদ পানিসাগর থানায় গোপন সংবাদের ভিত্তিতে NL02L3741 একটি 10 চাকার গাড়িকে আটক করে প্রায় 15 লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে বৃহস্পতিবার পানিসাগর থানার এসআই রাজু বৈদ্যের কাছে গোপন সংবাদ আসে ওই ট্রাকটিতে করে অবৈধ মাল সরবরাহ করা হচ্ছে। সংবাদের উপর ভিত্তি করে এসআই রাজু বৈদ্য পানিসাগর মহকুমা পুলিশ সুপার রাজীব সূত্রধরকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান করে গাড়িটিকে পানিসাগর থানার সম্মুখে আটক করেন এবং তল্লাশি চালান, কিন্তু প্রথমে সকলেই ব্যর্থ হয়। পরে অনেক কৌশলে অবৈধ সামগ্রী আটক করা হয়। গাড়ির চালক মোহাম্মদ সিদ্দিক, বাড়ি বিহার, সে অবৈধ গাঁজাগুলি ত্রিপুরা থেকে বিহারে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিল। বর্তমানে গাড়ির চালক ও সহচালক পানিসাগর পুলিশ হেফাজতে আছে। শনিবার তাদেরকে ধর্মনগর কোর্টে তোলা হবে। জানা গেছে এই অভিনব পদ্ধতিতে দীর্ঘদিন থেকে অবৈধ নেশা সামগ্রী পাচার করে যাচ্ছে গাড়িটি। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এনেছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে, আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেডি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেডি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি।
For trade inquiry, contact তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ফিরিলাম বিরতির পর। 10 আগস্ট ভোটার তালিকা সংশোধনী কর্মসূচির অঙ্গ হিসেবে ইআরও নেট নামে একটি ওয়েবসাইটের সূচনা করা হয়। উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক বিমল রিয়াং উত্তর ত্রিপুরার সকল সাংবাদিকদের কাছে ইআরও নেটের সুবিধাগুলি তুলে ধরেন। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ প্রতিনিয়তই উঠতে থাকে। তাই এবার ভারতের নির্বাচন কমিশনের নির্দেশানুসারে ভোটার তালিকা সংশোধনী কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরার অনলাইন পোর্টাল অর্থাৎ ইআরও নেট নামে একটি ওয়েবসাইটের সূচনা করা হলো 10 আগস্ট। 10 আগস্ট বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক বিমল রিয়াং উত্তর ত্রিপুরার সকল সাংবাদিকদের কাছে ইআরও নেটের সুবিধাগুলো তুলে ধরলেন। ইআরও নেটের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছেন এর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। জেলা নির্বাচন আধিকারিক অর্থাৎ জেলা শাসক, নির্বাচন নিবন্ধন আধিকারিক অর্থাৎ মহকুমা শাসক এবং বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর সংক্রান্ত তথ্য পাওয়া যায়। ইআরও নেটের সম্ভাব্য ভোটারদের ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে নাম তুলতে সাহায্য করবে, ভোটারদের নাম ও অন্যান্য তথ্যাদি জানতে সাহায্য করবে। আবেদনকারী ওনার দরখাস্তটি কোন পর্যায়ে আছে তা জানতে পারবেন এবং আবেদনের সাথে মোবাইল নাম্বার দিয়ে থাকলে SMS এর মাধ্যমেও তথ্য পেয়ে যাবেন। যে কোনো ভোটার ভারতের এক স্থান থেকে অন্য স্থানে ওনার নাম সহজেই স্থানান্তরিত করতে পারবেন। ইআরও নেট ব্যবহার করে অনলাইনে ভোটার তালিকাতে নিবন্ধন করতে পারবেন এবং তাদের ভোটার আইডি কার্ড এর বিশদ বিবরণ পেয়ে যাবেন। ভোটার কার্ডের বিবরণে ভুলগুলি হ্রাস পাবে। ভারতের নির্বাচন কমিশনের এই সিস্টেমের মাধ্যমে যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্তির কাজ এবং অযোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে সহজেই বাদ দিতে সাহায্য করবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখার রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ধর্মনগর বিবেকানন্দ ভবনে এপার ওপার মৈত্রী সন্ধ্যা নামে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার 10 আগস্ট ধর্মনগর বিবেকানন্দ ভবনে আয়োজন করা হয়েছিল এপার ওপার মৈত্রী সন্ধ্যা নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত ভারত বাংলাদেশের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছিলেন বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীর এবং দিলরুবা খানম। তাদের অসাধারণ আবৃত্তি ও শ্রুতি নাটক উপস্থিত সকল দর্শকদের মনোমুগ্ধ করে তুলেছিল। এছাড়া নীলুৎপল গোস্বামীর নজরকাড়া মঞ্চ সঞ্চালনার মধ্য দিয়ে অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন ধর্মনগরের শ্বেতা দেব এবং শিলচর থেকে আগত বিধায়ক ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতেই তাদের প্রত্যেককেই বরণ করে নিয়েছিলেন ধর্মনগর পুর পরিষদের শ্রদ্ধেয় ভাইস চেয়ারপারসন মানিকলাল নাথ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। জেলের ভেতরে মৃত্যু এক আসামির, এটা আত্মহত্যা নাকি খুন তা নিয়ে সন্দেহ ক্রমশ দানা বাঁধছে। মৃত আসামির পকেট থেকে উদ্ধার হলো টাকা ও দেশলাই, ফলে জেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনা বিশালগড় সংশোধনাগারে বুধবার সকালে। নিজের স্ত্রীকে খুন করে সাজা হয়েছিল জিরানিয়া থানাধীন বাসিরামপাড়ার বাসিন্দা চিকন দেববর্মার।
2004 সালে তার স্ত্রীকে খুন করায় তার যাবজ্জীবন সাজা হয়। সাজাও প্রায় শেষের দিকে। চলতি বছরই সে রেহাই পাওয়ার সম্ভাবনা ছিল। এর আগে বুধবার সকাল 10টা নাগাদ সে বিশালগড় সংশোধনাগারের এস্টাবলিশমেন্ট সেকশনে গিয়ে জানালার সাথে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে বলে জানান জেল সুপারিনটেন্ডেন্ট বিজয় নাথ। যদিও তাকে পূর্ব পরিকল্পিতভাবে মারা হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসডিপিও প্রবীর পাল, বিশালগড় থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা। ফরেনসিক টিমের উপস্থিতিতে যদিও তার পকেট থেকে একটি ম্যাচলাইট ও 100 টাকা উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে সাজাপ্রাপ্ত আসামির পকেটে কিভাবে ম্যাচলাইট আসলো। বুদ্ধিজীবীদের মতে এতেই বোঝা যায় যে বিশালগড় সংশোধনাগারে দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে রয়েছে। কিছু বখাটে জেল কর্মী ও অফিসারের কারণেই আজ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার কলুষিত। মানে তার কামদারের ডিউটি আছিল, অফিসে কাজ করে। সকালবেলা 10:30 নাগাদ অন্যান্য দিনের মতো অফিসের কামদারে দেওয়ার জন্য আসছে। এরপরে অন্যান্য দিন তো ফিরা বেড়াকে তো আবার খাইয়া আসে, আজকে আর ফিরা যায় না। 10:30টার সময় যখন অফিসটা অফিসের কাজের জন্য অফিসের ভিতরে ঢুকছে তখন দেখছে হ্যাঙ্গিং অবস্থায় দুটো বিষয়। তখন এই হসপিটালের যে ডাক্তার ছিলেন ওনাকে কল করা হয়েছে, দেখছে না সঙ্গে সঙ্গে আমাদের ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে। এখন এর ব্যাপারে একটা তদন্ত চলছে। সে কিসের আসামি ছিল? মাদার কিসের আসামি? মানে সে কবে নাগাদ মানে জেলে সাজা হয়েছে? ওটা 2004 সনে। কি নাম? হ্যাঁ, নাম হলো চিকন্দর বর্মা। বাড়ি? যেখানে এর কি সাজা মানে শেষের পথে ছিল নাকি? আচ্ছা, একটা বিষয় স্যার, হেয়ার পকেট থেকে যে ম্যাচ উদ্ধার করা গেছে, হেয়ার পকেট থেকে ম্যাচলাইট যে উদ্ধার করা গেছে, মানে এটা কি থাকতে পারে বা কিভাবে এলো ওর পকেটে ম্যাচলাইট? হ্যাঁ, ম্যাচলাইটের টাকা পাওয়া গেছে। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 71তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে চলছিল বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। প্রথমে জেলা স্তরে প্রথম স্থান এবং রাজ্য স্তরে দ্বিতীয় স্থান দখল করল ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই বছর 71তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য স্তরে এবং আমাদের জেলা স্তরে, তার মধ্যে রাজ্য স্তরে একটা প্রোগ্রামের মধ্যে আমাদের যে কুইজ কম্পিটিশন ছিল, সেই কুইজ কম্পিটিশন প্রথম আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিল 6 তারিখে। দুঃখিত, 4 কুইজ কম্পিটিশনে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ডিস্ট্রিক্টে প্রথম হয়েছে। প্রথম হওয়ার সুবাদে ওরা স্টেট লেভেল কম্পিটিশনে যোগদান করেছে। সেই স্টেট লেভেল কম্পিটিশন হয়েছে গত 8 তারিখে। 8 তারিখে কম্পিটিশনে স্টেট লেভেলে যে স্বাধীনতার উপর যে বিভিন্ন প্রশ্নাবলী ছিল তার উপরে যে কুইজ হয়েছিল আমাদের ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেখানে স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল হয়েছিল। সেই ডিস্ট্রিক্টে আমাদের ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উত্তর ত্রিপুরা জেলার মধ্যে দ্বিতীয় হয়েছে। সেই দ্বিতীয় হওয়ার সুবাদে স্টেট কমিটি আমাদের ছাত্রীদেরকে 3000 টাকা পুরস্কার দিয়েছেন এবং আমাদের উৎসাহিত করেছেন। আমরা যাতে আরও চেষ্টা ছিল আমাদের ভালো হওয়ার জন্য, তো আমাদের প্রত্যেক বছরে এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের চেষ্টা থাকে যে যাতে আমরা উপস্থাপনটা খুব ভালোভাবে করতে পারি। আমরা আমাদের ছাত্রীদেরকে আমাদের অভিভাবক মণ্ডলীর মাধ্যমে উৎসাহিত করি যাতে পারফরমেন্সটা তারা ভালোভাবে করতে পারে। এই বছর যে 71 ইন্ডিপেন্ডেন্ট ডে, সেই উপলক্ষে যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তার যে ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি নেওয়া হয়েছে জেলাভিত্তিক, তার মধ্যে রয়েছে আমাদের বিদ্যালয়ের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে 10 মিনিটের মাঠের যে প্রোগ্রাম, সেই মাঠের 10 মিনিটের যে মাঠের প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমরা উপস্থাপন করার জন্য সেই যে রয়েছে কালচারাল প্রোগ্রাম, সেই কালচারাল প্রোগ্রাম রয়েছে। টেবলু রয়েছে, টেবলুতে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করবে এবং যে আনুষঙ্গিক অন্যান্য যে কর্মসূচি রয়েছে যে হাতে নেওয়া হয়েছে সাফাই অভিযান, সেই সাফাই অভিযানে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা NSS থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো প্রোগ্রামেই আমাদের বিদ্যালয়ে উপস্থাপন থাকে এবং ছাত্রীরা থাকে। এতটুকু করা সম্ভব হয়, সম্মানিত
অভিভাবক এবং শ্রদ্ধেয় যারা রিপোর্টার এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া রয়েছে তাদের উৎসাহ আমরা কাজে লাগাই এবং তারাও উৎসাহিত করেন, স্যার আমাদের আপনার বিদ্যালয়ের ছাত্রীরা কি এই বছর থাকবে এই প্রোগ্রামে, আমরা তখন আরও বেশি উৎসাহিত হই এবং ওনারা বিভিন্ন সময় খোঁজখবর রাখেন এবং আমরা চেষ্টা রাখি অন্ততপক্ষে ভালো যে উপস্থাপন সেই উপস্থাপনগুলো তুলে দেওয়ার জন্য, পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যাতে কো-কারিকুলার অ্যাক্টিভিটি এবং সামাজিক উদ্যোগ বাড়ে সেই দিকে আমাদের খেয়াল রয়েছে। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন ৭০ ঘন্টা ২৪ ঘন্টা আপনাদের সাথে আপনাদের পাশে।